আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি আল্লাহর রহমতে সুস্থভাবে ভালো আছেন। ভালো থাকেন, সবসময় দোয়া করি। আজ আমরা পাঠ 4 পড়াবো এবং একটি সৃজনশীল প্রশ্ন। এটি আমাদের লাস্ট অধ্যায় এবং পাঠ শেষ। সৃজনশীল প্রশ্নটা পড়ি, আমাদের এই অধ্যায় শেষ, কারণ আমাদের 4টা অধ্যায়, প্রথম, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ অধ্যায় আমাদের শেষ। আমাদের এই 4টা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। আপনারা ঠিক মতো পড়ছেন তো বাবা? ঠিক আছে, আমরা আজকের আলোচ্য বিষয়টা কি তা জেনে নিই। আলোচ্য বিষয় হচ্ছে ভোট ও ভোটাধিকার প্রয়োগ এবং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার নিয়ম, তার সঙ্গে একটি সৃজনশীল প্রশ্ন। দেখেন, প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিধি আমরা তো এটা করে আসলাম, তাই না? নির্বাচন, ভোটদান প্রক্রিয়া মানে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে প্রতিনিধি নির্বাচনের জন্য প্রধান। বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের অধিকার একজন নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রে, আমাদের এই গণতান্ত্রিক বিশ্বে ভোটের অধিকার একজন নাগরিকের ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। নিম্নে আমরা কী করব, মানে বইয়ের নিম্নে ভোটদান পদ্ধতি, ভোটাধিকারের যোগ্যতা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম আলোচনা করব। ঠিক আছে, আপনারা বইতে নিয়ে বসে দেখেন। ভোটাধিকারের যোগ্যতা কয়, আমরা ভোট দিয়ে সবাই কিন্তু ভোট দিতে পারবো না। আমরা আগে করেছি ভোটাধিকার যোগ্যতা, ভোটের কাদের যোগ্য রয়েছে, কারা ভোট দিতে পারবে, সেটা আমরা আজকে পড়ব। ভোটাধিকার যোগ্যতা মানে তার কীরকম যোগ্যতা থাকতে হবে ভোট দিতে হলে। দেখেন, ভোটাধিকার যোগ্যতা হলো 4টি। ভোটাধিকার যোগ্যতা কয়টি? 4টি। এই 4টির মধ্যে দেখেন, প্রথমত 1 নম্বর হলো বাংলাদেশের নাগরিক হতে হবে। অবশ্যই বিদেশিরা সে তো আমাদের দেশে ভোট দিতে পারবে না, তাকে যে ভোট দেবে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো 18 বছর বা তার চেয়ে বেশি বয়স হতে হবে। আমি এর আগে বলেছি সবাই আমরা ভোট দিতে পারবো না। 18 বছর বয়স কিংবা তার উপরে সবাই ভোট দিতে পারবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বা তাকে বাসিন্দা হতে হবে, যে ভোট দেবে সে যে এলাকা থাকবে সে এলাকার বাসিন্দা হতে হবে। অন্য এলাকা যেয়ে সে অন্য এলাকায় ভোট দিতে পারবে না, এলো 3 নম্বর। 4 নম্বর হলো অপ্রকৃতিস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া হন নাই এমন নাগরিক হতে হবে। মানে অপ্রকৃতস্থ মানে কি, পাগল, ভবঘুরে, সহায় সম্বলহীন, এরা কিন্তু হবে না, এরা আদালত কর্তৃক ঘোষিত হয়নি, এরা কিন্তু ভোট দিতে পারবে না। এরকম যে কোনো একটি অভাব ঘটলে ভোটার হওয়া যাবে না। এগুলোর মধ্যে যদি একটা অভাব থাকে, সে পাগল, ভবঘুরে, সহায় সম্বলহীন থাকলে সে কখনো ভোট দিতে পারবে না। এই হলো আমাদের ভোটারের যোগ্যতা 4টি। আমরা ভোটার যোগ্যতা কয়টি? 4টি। আবারও বলছি, তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তার বয়স 18 বছর, তার 4 বেশি হতে হবে। 3 নম্বর, যে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে এবং সে অপ্রকৃতস্থ নন ও আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন নাই এমন নাগরিক হতে হবে। এগুলির একটার অভাব হলে সে কখনো ভোটার হতে পারবে না, ভোট দিতে পারবে না। এবার ভোটদান পদ্ধতি দেখেন, ভোটারের যোগ্যতা পড়লাম। এবার ভোটদান পদ্ধতি আমাদের কয়টা দেখেন। ভোটদান পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। ভোটদান পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। আমরা 2 ভাবে ভোটদান দিতে পারি। একটা হলো প্রকাশ্য ভোটদান, আর একটা হলো গোপন ভোটদান। একটা হলো প্রকাশ্যে, যেটা সরাসরি ভোট হয়, একটা হলো প্রকাশ্য ভোটদান, আরেকটা হলো গোপন। প্রকাশ্য ভোটদান আর একটা হলো গোপন ব্যালট পেপারে যেটা হয়, ভোট হয়, গোপন ভোটদান। দেখেন, তাহলে আমাদের ভোটদান পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। একটা হলো প্রকাশ্য ভোটদান আর একটা হলো গোপন ভোটদান পদ্ধতি। প্রকাশ্য ভোটদান মানে সরাসরি ভোটের মাধ্যমে রেজাল্ট সরাসরি পাওয়া যায়। সরাসরি ভোটদান করে সরাসরি হাতে তুলে বা ধনী বা ভোটে প্রধান প্রতিনিধি নির্বাচন করা হয়, এর সাথে সাথে নির্বাচনের ফলাফলটা ঘোষণা হয়। মানে প্রকাশ্য ভোটদান পদ্ধতি মানে সরাসরি, এটা ভোটদানটা সরাসরি হয় এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায়। আর গোপন ভোটদান পদ্ধতি হলো, এটা গোপন ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পেপারটি নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলা হয়। ব্যালট বাক্স মানে কি, ওই যে ভোটের ভোটের পেপার, যে ব্যালট বক্সে আমরা যে ব্যালট পেপারে যে আমরা সিল দিই, ওই সিলের ওই কাগজটা আমরা ব্যালট বাক্সে থাকে, একটা ব্যালট বাক্স থাকে, বক্স, ওটাতে আমরা ফেলে দেবো। আমরা যাকে ভোট দিলাম গোপন ভোটে, মানে একটা গোপন কক্ষে যান। আমরা পরবর্তী ক্লাসে আমরা
আমরা গত ক্লাসে তা পড়িয়েছি। এখন দেখেন তারপরে ব্যালট বাক্সে যে এই যে গোপন পেপারটা যে ফেলা হয়, এই গোপন ব্যালট পেপার গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এটা হলো গোপন ভোটদান পদ্ধতি। ঠিক আছে, আমাদের দেশে অনেক দেশে এখনও গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে আমাদের কি ভোটদান পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো প্রকাশ্য, একটা হলো গোপন। এটা প্রকাশ্য বলে সরাসরি ভোটদান দিয়ে ভোট দিয়ে তার ফলাফল সঙ্গে সঙ্গে জানা যায়। আর এটা হলো গোপন ভোটদান পদ্ধতি, মানে গোপন ব্যালট বক্সে সে ব্যালট পেপারটা ফেলতে হয়, সেটা তারপরে নির্বাচনের পরে ব্যালট পেপারটি গণনার মাধ্যমে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই হলো আমাদের গোপন ভোটদান পদ্ধতি। তাহলে ভোটদান পদ্ধতি কয়টা পেলাম? দুইটা। আর ভোটাধিকার যোগ্যতা কয়টা? চারটা। আমরা কিন্তু এগুলি সবগুলো ভালো করে মুখস্থ করে ফেলবো। এবার দেখেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম। খালি নির্বাচনে দাঁড়ালে হবে, নির্বাচনে সবাই দাঁড়াতে পারবে না, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাকে কতগুলো নিয়ম মানতে হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ম। প্রতিদ্বন্দ্বিতা করেন একজন আসে, ভোট কি একজনে কি দাঁড়ায়? একজনের কম্পিটিশনে আরেকজন দাঁড়ায়, তাই না? সবাই পারবে না, সবাই এই প্রতিদ্বন্দ্বিতায় যোগদান করতে পারবে, কিন্তু সবার এই নিয়ম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার নিয়ম মানতে হবে। নিয়ম অনুযায়ী তাকে নির্বাচনে দাঁড়াতে হবে। প্রতিদ্বন্দ্বিতার নিয়ম দেখেন, তাহলে আমরা কী করবো? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ম। ভোটদান যেমন নাগরিকের রাজনৈতিক অধিকার, তেমনি নির্বাচনে নাগরিকদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার একটি রাজনৈতিক অধিকার। ভোটদান যেমন আমাদের একটা রাজনৈতিক অধিকার, তেমনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও অধিকারও আমাদের একটি রাজনৈতিক অধিকার। বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে নাগরিকগণ নিজের শর্তগুলো পূরণ সাপেক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বাংলাদেশের নাগরিকগণ ওই যে আমরা জাতীয় এবং নির্বাচনের পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো করে আসলাম, ওইদিকে আমরা জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, গণভোট, তারপরে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি করে, এগুলি মানে সব পর্যায়ে নাগরিকরা কী করবে? নিচের এই যে এই 5টা শর্ত সাপেক্ষে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার নিয়ম কয়টি? 5টি। দেখেন, 1 নম্বর হলো যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে নিবন্ধিত, মানে যে কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে যে কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে নিবন্ধিত, নির্বাচন কর্তৃক তাকে এখতিয়ারভুক্ত করে যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা নির্দলীয় হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যে কোনো রাজনৈতিক দলের পক্ষে সে নির্বাচন করতে পারবে, কিংবা সে কোনো দলই করে না, তাও সে কোনো নির্দলীয়, সে কোনো দলের সাপোর্ট না, তারপরে সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হলো দেখেন, প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তি অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 3 নম্বর দেখেন, প্রার্থীকে নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে। মানে যে প্রতিদ্বন্দ্বিতা করবে, যে নির্বাচনে দাঁড়াবে, তাকে একটা নির্দিষ্ট বয়স আছে। একজন 18 বয়স, 12 বছর বয়স, এগুলো বয়স হবে না, তাকে একটা নির্দিষ্ট বয়স আছে। এই বয়সে সে নির্বাচনে দাঁড়াতে পারবে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। যেমন জাতীয় সংসদের সদস্য পদে এবং উপজেলা চেয়ারম্যান কমিশনের পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কমপক্ষে তাকে কত বছর থাকতে হবে? তাও 25 বছর বয়স হতে হবে। কমপক্ষে তাকে 25 বছর বয়স হতে হবে। কিসের? আবারও বলছি, নির্বাচনে প্রার্থী নির্দিষ্ট বয়সের অধিকারী হতে হবে। তাকে যেমন জাতীয় সংসদ সদস্য পদে এবং উপজেলা চেয়ারম্যান এবং কমিশনার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাকে 25 বছর বয়স অবশ্যই হতে হবে। তাই এর কমে সে কখনো দাঁড়াতে পারবে না, এর বেশিও হতে পারে। ঠিক আছে। তারপরে 4 নম্বর পয়েন্ট দেখেন, অপ্রকৃতস্থ বা রাষ্ট্র কর্তৃক দলীয় ঘোষিত কোনো ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। ওই যে পাগল, ভবঘুরে, সহায় সম্বলহীন, তারা কখনো প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। এবং 5 নম্বর হলো দেখেন, সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। যারা সরকারি চাকরি করে তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। এই হলো আমাদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী নিয়ম 5টি। ঠিক আছে বাবা, আমরা কিন্তু ওগুলি সবগুলো ভালো করে মুখস্থ করে ফেলবো। মানে ভোটাধিকার যোগ্যতা 4টি, তারপরে ভোটদান পদ্ধতি 2 প্রকার, কীভাবে দিতে পারবো, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম 5টি, আমরা এটা ভালো করে মুখস্থ করে ফেলবো। দেখেন, বাংলাদেশের সব নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশের সব ধরনের নির্বাচন, সেটা জাতীয় স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, সব ধরনের নির্বাচনের দায়িত্ব কার? নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়। প্রতিদ্বন্দ্বিতা যারা করবে, যারা নির্বাচনে দাঁড়াতে চায়, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়। এই মনোনয়নপত্রটা কী করে? নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে মনোনয়নপত্র বাছাই করে। এই যে নির্দিষ্ট নিয়মগুলো, এই নিয়মের ভিত্তিতে নির্বাচন কমিশন কী করে? মনোনয়নপত্র বাছাই করে
মানে মানে কারা ভোটে দাঁড়াতে পারবে, কারা প্রতিনিধিত্ব করতে পারবে, এইটাই বলতেছে। যারা শর্ত পূরণ করে তাদেরকে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করার নিয়ম অনুমতি দিয়ে নির্বাচনে প্রতিবদ্ধ করা। যারা মানে এই নির্বাচনে যারা এই শর্তগুলো পূরণ করতে পারবে তাদেরই কী করে নির্বাচন কমিশন অনুমতি দিয়ে নির্বাচনে প্রতীক বরাদ্দ করে। বিভিন্ন প্রতীকগুলো আমি বলেছিলাম না, ধান, তারপরে ঘড়ি, চশমা, রেডিও, এগুলো প্রতীক কী করে নির্বাচন কমিশন বরাদ্দ করে, আমরা গত ক্লাসে বলেছিলাম। অবশেষে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন কী করে প্রতীক বরাদ্দ করে, তারপর নির্বাচনের জন্য একটা তারিখ দেয়, নির্দিষ্ট দিনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। ভোট গণনার সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে নির্বাচন কমিশন কী করে চূড়ান্ত ফলাফল হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে। ঠিক আছে, এই ভোট গণনার মাধ্যমে নির্বাচন কমিশন কিন্তু একাধিক যে ভোট পেয়েছে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত বলে ঘোষণা করে থাকে। এই হলো আমাদের এই পড়া। এখন আমরা নৈতিকটা পড়ি। বাবা দেখেন, নৈতিকটা পড়ে সৃজনশীলটা পড়বো। দেখেন, বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কয়টি? 1 নম্বরে 50টি। 50টি। 2 নম্বরে দেখেন, নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ সকলে মিলে দেশ শাসন সম্ভব নয়। নির্বাচনে পছন্দের মতো প্রতিনিধি নির্বাচন করা হয়, এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। 3টাই হবে আমাদের, অবশ্যই 3টা। ঘোরার ঘ। 3 নম্বর দেখেন, অনুচ্ছেদ। জনাব শাহানা আক্তার একটি স্থানীয় সরকার কাঠামো নির্বাচন প্রতিনিধি। তিনি এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ব্যাপারে তার অধীনে নির্বাচিত 9 জন সদস্যের সাথে আলোচনা করেন। সেই সময় সংরক্ষিত আসন নির্বাচিত সদস্যগণ অংশগ্রহণ করেন। শাহানার যে স্থানীয় সরকার কাঠামো জনপ্রতিনিধি তার নাম কি? তার নাম হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদকে 9 জন সদস্যের সাথে আলোচনা করে। 3 এর ঘ। 4 দেখেন, 4 হলো উক্ত স্থানীয় সরকার কাঠামো কার্যক্রম উপর সরকার কী সফলতা নির্ভর করে? সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন। 4 ক, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন। এই হলো আমাদের। তারপর আবারও বলছি, 1 গ, 2 ঘ, ঘোরার ঘ, 3 ঘোরার ঘ, 4 ক। এই হলো আমাদের নৈতিক। এবার আমরা সৃজনশীলটি একটু আলোচনা করব। আপনারা একটু লিখবেন সৃজনশীল, আমি তো জাস্ট একটু আলোচনা করব। দেখেন, 1 ক দেখেন, আধুনিক গণতন্ত্রে আমরা কি এটা অনুচ্ছেদটা পড়ে ফেলি। যাই হোক, 7ম শ্রেণীর শিক্ষক জনাব আমজাদ হোসেন ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করার কথা বলে অনেকে ক্যাপ্টেন হওয়ার আগ্রহ প্রকাশ করেন। শ্রেণী শিক্ষক একটি বাক্স বানিয়ে সকল শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। ভোট গণনা শেষে ফরিদা প্রথম, সাব্বির দ্বিতীয়, নেহাল তৃতীয় স্থান অধিকার করার ঘোষণা দিলে শিক্ষার্থীরা করতালি দিয়ে 3 ক্যাপ্টেনকে অভিনন্দন জানান। এরপর যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা একে অপরকে অভিবাদন জানায়। তাহলে আধুনিক মানে আমাদের শ্রেণী শিক্ষক জনাব আমজাদ হোসেন, উনি ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করেছেন। কীভাবে? এটা আমাদের অনুচ্ছেদের আলোকে আমরা এই সৃজনশীলটা লিখি। আধুনিক গণতন্ত্রের ভিত্তি কী? আধুনিক গণতন্ত্রের ভিত্তি হলো নির্বাচন। আমরা ফার্স্টের লাইন, এই অধ্যায়ের ফার্স্টের লাইনটি আমরা আধুনিক গণতন্ত্রের ভিত্তি হলো নির্বাচন। খ নম্বর দেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ব্যাখ্যা করেন। আমরা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটা পড়েছি না? রাষ্ট্রপতি নির্বাচন পরীক্ষাটা কেমন? রাষ্ট্রপতি নির্বাচন একটা, এই যে 55 পৃষ্ঠা। রাষ্ট্রপতি নির্বাচন আমাদের একটি জাতীয় পর্যায়ে নির্বাচন। এই নির্বাচনটি প্রত্যক্ষ নয়, পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। দেশে প্রাপ্তবয়স্ক সকল নাগরিক ভোটের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনপ্রতিনিধিরাই ভোট দিয়ে 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচন করেন। 55 পৃষ্ঠা আমরা 1 খটা পড়ে ফেলব। তারপরে গ নম্বর দেখেন, আমজাদ হোসেনের আমজাদ হোসেনের ক্লাসকে নির্বাচন প্রক্রিয়ার ধরন ব্যাখ্যা করো। আমজাদ হোসেন কি ক্লাসে নির্বাচন প্রক্রিয়ার ধরন কীভাবে? আমজাদ হোসেন হচ্ছে উনি আধুনিক গণতন্ত্রের ভিত্তি হলো নির্বাচন। এই নাগরিকেরা একাধিক প্রার্থীর মধ্যে থেকে তাদের প্রতিনিধি বাছাই করে। আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। এভাবে লিখবেন। তারপর একাধিক প্রার্থীর মধ্যে এদের থেকেই কী করে তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করে। তারপরে উদ্দীপকের 7ম শ্রেণীর শিক্ষক আমজাদ হোসেন ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করছেন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে ইনি প্রত্যক্ষ পদ্ধতি নির্বাচিত করেছেন, পরোক্ষ পদ্ধতিটা। এভাবে আপনারা সুন্দর করে গুছিয়ে লিখবেন। ঘ নম্বরটা সেম তাই, আপনারা নিজে অনুচ্ছেদের আলোকে সুন্দর করে আপনাদের মতামত অনুযায়ী লিখে ফেলবেন। এই হলো আমাদের পড়া। আমরা এই পর্যন্তই। আমরা আল্লাহ বাঁচাইলে আপনারা পরীক্ষা দেন সুন্দর করে, আশা করব সবাই সুন্দরভাবে পরীক্ষা দেবেন, সুন্দর করে পড়ে ফেলবেন। এই আশা রেখে আপনাদের ভালো পরীক্ষার ফলাফল আশা রেখে ভালোভাবে পরীক্ষা দেওয়ার আশা ব্যক্ত করে আমি এখানে আমার পাঠদান শেষ করছি। ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।